আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রজন্ম পাঠশালার পক্ষ থেকে তোমাদের সকলকে সুস্বাগতম। আজকে যে টপিক নিয়ে আমরা আলোচনা করতে চাই, ষষ্ঠ শ্রেণীর ভগ্নাংশের খেলা এই অধ্যায়টি নিয়ে। এই অধ্যায়ের আজকে প্রথম পর্ব, অর্থাৎ ভগ্নাংশের খেলা। এই অধ্যায়ে একেবারেই বেসিক যে জিনিসগুলো নিয়ে প্রথমে আলোচনা করতে হবে, আমরা সেই জিনিসগুলো নিয়ে আজকে প্রথম পর্বে আলোচনা করব। তোমরা যারা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক এবং যারা একাডেমিক ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করো, তাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হবে বলে মনে করি। তো আমরা দেখি প্রথমে আজকে অধ্যায়ের নাম ভগ্নাংশের খেলা। যেহেতু অধ্যায়ের নাম ভগ্নাংশের খেলা, তাহলে আমাদের ভগ্নাংশ সম্পর্কে বিস্তারিত জানতে হবে। তাহলে দেখি আসলে ভগ্নাংশ কি এবং ভগ্নাংশ কাকে বলে, আমাদের সর্বপ্রথম এই জিনিসটা সম্পর্কে ধারণা নিতে হবে। ভগ্নাংশ হচ্ছে কোনো বস্তু বা সংখ্যাকে যদি কয়েকটি সমান অংশে বিভক্ত করা যায়, তাহলে তা থেকে যদি কিছু অংশ আমরা নেই, তাহলে ওই যে কিছু অংশ নেওয়ার ফলে ওইটাকে আমরা যেটার মাধ্যমে প্রকাশ করব, মূলত সেটি হচ্ছে ভগ্নাংশ। আমরা যদি একটা চিত্রের সাহায্যে দেখি যে আসলে কিভাবে, যেমন একটা বস্তু, এই বস্তুটাকে যদি আমরা সমান কয়েকটি ভাগে ভাগ করি, আমরা যদি এটাকে সমান ধরে নাও যে আমরা কয়েকটি ভাগে যদি ভাগ করি, 8টি ভাগে যদি আমরা ভাগ করি, সমান আমরা 8টি ভাগে ভাগ করব। আমরা সমান 8টি ভাগে ভাগ করলাম। এখন এই 8টি ভাগে ভাগ করার পরে যদি আমরা এখান থেকে কিছু অংশ নেই, মানে কিছু অংশ এখান থেকে আমরা নেই, তাহলে কি হবে? যেমন এখান থেকে এই অংশটা নিলাম, এই অংশটা নিলাম, এই অংশটা নিলাম, আমরা মোট 3টি অংশ নিয়েছি। তাহলে ছিল কয়টি? ছিল কিন্তু মোট 8টি অংশ। ছিল হচ্ছে মোট 8টি অংশ। আমরা একটু খেয়াল করে দেখি, ছিল হচ্ছে 8টি অংশ। এই 8টি অংশের মধ্যে থেকে আমরা এখানে নিয়েছি 3টি অংশ। এই যে 3টি অংশ নিলাম। এই যে কোনো একটা সংখ্যা বা বস্তুকে যে প্রকাশ করছি 8টা অংশের মধ্যে 3টা অংশ নিয়ে, মূলত এটাকেই ভগ্নাংশ বলা হয়। এই ভগ্নাংশের এই উপরের অংশটাকে বলা হয় লব, আর এই নিচের অংশটাকে বলা হয় হর। তোমরা এইটা সকলেই জানো। তাহলে আমরা ভগ্নাংশ কি বলছি? যে কোনো বস্তু বা সংখ্যাকে যদি কয়েকটি সমান অংশে বিভক্ত করা যায় আর তা থেকে যদি কিছু অংশ নেওয়া হয়, তাহলে সেটিকে যে প্রকাশ করছি যে মাধ্যমে, এই মাধ্যমটাকে মূলত ভগ্নাংশ বলা হয়। আমরা একটু সংজ্ঞাটা দেখে আসি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাব। সংজ্ঞাটা একটু দেখে আসি যে এই যে ভগ্নাংশ বলছে কি, যে কোনো বস্তু বা সংখ্যাকে কয়েকটি সমান অংশে বিভক্ত করে তা থেকে কিছু অংশ নেওয়া হলে সেটিকে প্রকাশ করার মাধ্যমকে ভগ্নাংশ বলা হয়। এই যে যেভাবে আমরা প্রকাশ করেছি, এই প্রকাশ করার যে মাধ্যম, এটাকেই মূলত ভগ্নাংশ বলা হয়। ভগ্নাংশের অংশ হচ্ছে 2টি, আমরা অলরেডি বলে ফেলেছি। এই যে মাঝখানে দাগ, তার উপরের অংশটাকে বলা হবে লব এবং নিচের অংশটাকে বলা হবে হর। আচ্ছা, এবার দেখি আমরা ভগ্নাংশের পরবর্তী অংশ। এবার আমরা আলোচনা করব মূলত ভগ্নাংশ কত ধরনের হয়, ভগ্নাংশের প্রকারভেদ। আচ্ছা, আমরা এখানে একটা ছক দেখতে পাচ্ছি। এই ছকে কি বলা আছে একটু খেয়াল করে দেখি সবাই, যে প্রথমে লেখা আছে, দেখো ভগ্নাংশ, এখানে একটা ভগ্নাংশ বলা আছে। ভগ্নাংশ, এই ভগ্নাংশটা প্রথমে 2 ভাগে বিভক্ত হয়েছে। একটা হলো সাধারণ ভগ্নাংশ, আরেকটি হচ্ছে দশমিক ভগ্নাংশ। এই সাধারণ ভগ্নাংশ আবার 3 ভাগে ভাগ। একটার নাম প্রকৃত ভগ্নাংশ, একটা অপ্রকৃত ভগ্নাংশ, একটা প্রকৃত, একটা অপ্রকৃত, আরেকটি হচ্ছে আমাদের মিশ্র। এইটা তোমরা আগে থেকেই জানো। তাহলে ভগ্নাংশ প্রধানত 2 ধরনের, একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ, একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ আবার 3 ধরনের, একটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, একটি অপ্রকৃত ভগ্নাংশ, একটি মিশ্র ভগ্নাংশ। এই দশমিক ভগ্নাংশ আবার 2 ধরনের, একটা হলো সসীম দশমিক আর একটা হচ্ছে অসীম দশমিক। আচ্ছা, এই অসীম দশমিককে আবার 2 শ্রেণীতে ভাগ করা যায়। একটা হচ্ছে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ আর আরেকটি হচ্ছে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। আমরা এখন এই বিস্তারিত এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে আমরা ভগ্নাংশ সম্পর্কে আলোচনা অলরেডি করে ফেলেছি। এখন আমরা আলোচনা করব কি? সাধারণ ভগ্নাংশ। আমরা একটু দেখি যে পরবর্তীতে সাধারণ ভগ্নাংশ।
সাধারণ ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের লব এবং হর উভয় পূর্ণ সংখ্যা, সেই ধরনের ভগ্নাংশকে আমরা সাধারণ ভগ্নাংশ বলবো। এখানে সংজ্ঞাটি লেখা আছে, দেখো খেয়াল করে, এই যে সাধারণ ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ বলছে যে ভগ্নাংশের লব এবং হর উভয় পূর্ণ সংখ্যা। এই যে ভগ্নাংশের লব ও হর উভয় পূর্ণ সংখ্যা। এখানে এক্সাম্পল দেওয়া আছে। পূর্ণ সংখ্যা মানে 3/5, 8/5, 1/4, মানে লবে এবং হরে পূর্ণ সংখ্যা থাকবে, কোনো দশমিক থাকবে না। পূর্ণ সংখ্যা বলতে আমরা যেটা বুঝাই 1 2 3 4 5 6 এগুলো সবই পূর্ণ সংখ্যা। তার মানে লব এবং হর যদি দুটো জায়গাতেই পূর্ণ সংখ্যা থাকে তাহলে এই ভগ্নাংশকে আমরা সাধারণ ভগ্নাংশ বলবো। বাট সাধারণ ভগ্নাংশের আরেকটি নাম আছে, সেটি হচ্ছে সরল ভগ্নাংশ। আমরা মনে রাখতে হবে সরল ভগ্নাংশ বা সাধারণ ভগ্নাংশ দুটা একই জিনিস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে দেখি ওই যে সরল ভগ্নাংশের তিনটা ভাগে আমরা ভাগ করলাম, একটার নাম প্রকৃত, একটার নাম অপ্রকৃত, একটার নাম মিশ্র। এইটা তোমরা অবশ্যই ক্লাস 4-5-এ পড়েছো। আমরা কি জানি? প্রকৃত ভগ্নাংশ হচ্ছে সেই ভগ্নাংশ যেই ভগ্নাংশের, খেয়াল করি, 3/5 যদি আমরা লিখি তাহলে এইটা হচ্ছে লব আর নিচেরটা হচ্ছে হর। মানে লব যদি হরের থেকে ছোট হয়, মানে এই লবটা ছোট হবে, লবটা ছোট হবে আর হরটা বড় হবে। যদি এই ধরনের হয় তাহলে আমরা সেই ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলবো। এই সংজ্ঞাটা অনেকভাবে বলা যায়। যদি কেউ বলে যে ভগ্নাংশের লব ছোট হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে, সংজ্ঞা হবে। যদি কেউ বলে যে ভগ্নাংশের লব অপেক্ষা হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। আবার যদি কেউ বলে যে ভগ্নাংশের হর অপেক্ষা লব ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। 3 ভাবে বলা যায়, তুমি যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করো তুমি সেভাবে বললেই হবে। এখানে আমরা লিখেছি যে ভগ্নাংশের লব অপেক্ষা হর বড়, এই যে লব, লবের থেকে এখানে হরটা বড়, 3-এর থেকে 5 যেহেতু বড়, তাহলে এই ধরনের ভগ্নাংশকে আমরা প্রকৃত ভগ্নাংশ বলবো। এই যে এখানে এক্সাম্পল দেওয়া আছে 3/5, 5/7, তার মানে লবের চেয়ে হরগুলা বড়। অপ্রকৃত ভগ্নাংশ ঠিক এটির উল্টোটা। উল্টোটা মানে যেই ভগ্নাংশের লব হচ্ছে আমাদের বড়, লব বড়, যে ভগ্নাংশের লব বড় 5 নিচে 2, তারপরে যদি আমরা বলি উপরে 8 নিচে 3, মানে উপরের অংশটি মানে লব বড়। তাহলে আমরা সংজ্ঞাটা এটাও ঠিক 3 ভাবে আমরা বলতে পারবো, যে ভগ্নাংশের লব বড় হর ছোট তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। আবার বলতে পারি যেই ভগ্নাংশের লব অপেক্ষা হর ছোট তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। আবার এটাও বলতে পারি যেই ভগ্নাংশের হর অপেক্ষা লব বড় সেটাকে অপ্রকৃত ভগ্নাংশ বলতে পারি। যেমন এখানে 7/5, উপরেরটা বড় নিচেরটা ছোট, উপরেরটি বড় নিচেরটা ছোট। এখানে দুইটা এক্সাম্পল দেওয়া আছে। আশা করি তোমরা প্রকৃত এবং অপ্রকৃত বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে দেখি আমরা মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশে পূর্ণ সংখ্যা থাকবে একটা আর একটা প্রকৃত ভগ্নাংশ থাকবে। মানে যে ভগ্নাংশে পূর্ণ সংখ্যার সাথে একটি প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকবে সেই ভগ্নাংশকে আমরা মিশ্র ভগ্নাংশ বলবো। আমরা একটু সংজ্ঞাটা দেখে আসি যে কি বলছে। যে মিশ্র ভগ্নাংশ, যে ভগ্নাংশে এই যে দেখো পূর্ণ সংখ্যার সাথে একটি প্রকৃত ভগ্নাংশ, আমরা তো প্রকৃত ভগ্নাংশ আগেই জেনেছি। তাহলে পূর্ণ সংখ্যা যেমন 5 একটা পূর্ণ সংখ্যা, এইটার সাথে যদি একটা প্রকৃত ভগ্নাংশ লাগিয়ে দিই, যেমন 1/2, এটা একটা প্রকৃত ভগ্নাংশ। কারণ কি? উপরে লব ছোট হর বড়। তাহলে এই ধরনের ভগ্নাংশকে আমরা মিশ্র ভগ্নাংশ বলবো। আরো 2-একটা এক্সাম্পল দেই। যেমন আমরা লিখলাম 8, উপরে 1 নিচে 4, এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। 7, উপরে 2 নিচে 5, তার মানে একটি পূর্ণ সংখ্যা থাকবে, এখানে একটা পূর্ণ সংখ্যা থাকবে আর তার পাশে যেটা থাকবে সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। এখানে 7 একটা পূর্ণ সংখ্যা, পাশে যেটা আছে সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, লব ছোট হর বড়। এখানে 8 হচ্ছে পূর্ণ সংখ্যা, পাশে যেটা আছে সেটা একটা প্রকৃত ভগ্নাংশ। তার মানে একটি পূর্ণ সংখ্যার সাথে যদি একটি প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে তাহলে সেই ভগ্নাংশগুলোকে আমরা কি ভগ্নাংশ বলবো? মিশ্র ভগ্নাংশ বলবো।
এইখানে দুইটা এক্সাম্পল দেওয়া আছে, যেমন 5 সমস্ত 2/1, এটা পড়া হয় 5 সমস্ত 2/1, 2/1 ভাগ, 7 সমস্ত 5 ভাগের 3 ভাগ। এই মিশ্র ভগ্নাংশ নিয়ে অধিকাংশ ছাত্রছাত্রীদের মধ্যে একটু দ্বিমত হয় বা অনেকেই ভুল করে ফেলে। সেটা কি, অধিকাংশ ছাত্রকে যদি বলা হয় যে এই মিশ্র ভগ্নাংশে এই 7 এই 2/5 সাথে কি অবস্থানে আছে, 80% স্টুডেন্ট বলে যে এটার মধ্যে গুণ সম্পর্ক। মোটেও না, মোটেও না। কেন, আমি একটা এক্সাম্পল দেই তাহলে আলো ক্লিয়ার হয়ে যাবে। যেমন তোমাকে যদি আমি বলি যে 8 সমস্ত 1/4 এইটা সমান কত হবে, যদি তুমি বলো যে এর মধ্যে গুণ সম্পর্ক আছে, তাহলে তুমি অবশ্যই এইটা দিয়ে এইটা কেটে দিবা। যেহেতু গুণ সম্পর্ক যদি হয়, তাহলে 4 দুগুণে 8, তার মানে এইটার উত্তর হচ্ছে 2। আদৌ কি তাই? অবশ্যই না। তাহলে এইটার উত্তর কত? যেমন যদি বলে 8 সমস্ত 4/1, এইটা মানে কত? এইটার সাথে এইটা গুণ করতে হয়। আমরা জানি মিশ্র ভগ্নাংশকে যদি অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হয়, 4-এর সাথে 8 গুণ করতে হয়, যা হবে তার সাথে লব যোগ করতে হয়। তার মানে 4-8 32, 32-এর সাথে 1 যোগ করলে 33 হয়। 33 আর নিচে হবে 4। এইটার উত্তর যদি তুমি গুণ বলো মাঝখানে, তাহলে তার উত্তর চলে আসছে 2। আসলে 2 না, এটা অবশ্যই ভুল। তার মানে মিশ্র ভগ্নাংশে পূর্ণ সংখ্যা এবং প্রকৃত ভগ্নাংশের মাঝে যোগ চিহ্ন ব্যবহৃত হয়, গুণ চিহ্ন না। এইখানে লেখা আছে দেখো, যে মিশ্র ভগ্নাংশে পূর্ণ সংখ্যা ও প্রকৃত ভগ্নাংশের মাঝে যে যোগ চিহ্ন ব্যবহৃত হয়। আসলে কি যোগ চিহ্ন ব্যবহৃত হলে 33/4 হয়? আমরা এবার একটু দেখবো যে আসলে যোগ চিহ্ন ব্যবহৃত হলে 33/4 হয় কিনা। যেমন 8 সমস্ত 4/1, এইটার মাঝখানে যদি আমরা এখন যোগ চিহ্ন ব্যবহার করি, তাহলে কি হবে? এইটা সমান আমরা লিখবো 8 যোগ 4/1। আচ্ছা, এইটাকে এখন আমরা লসাগু করব। লসাগু করলে 4, 8-এর নিচে একটা 1 আছে, তাহলে 1 এবং 4-এর লসাগু কত হবে? 4। অবশ্যই 4 হবে, আমরা 4 দিয়ে দিলাম। এখন এই 4-এর সাথে 8 গুণ হবে, 4-8-এ 32 যোগ 1, তাহলে 32 আর 1 যোগ করলে হবে কত? 33। তাহলে উপরে 33, নিচে 4। আবার দেখো, আমরা যদি এটা ভেঙে দিই, 4-8 32 আর 33/4 হয়। এই যে 33/4, এই যে আমাদের এখানে প্রথমেও 33/4 এসেছিল। তার মানে এখান থেকে আমরা একদম ক্লিয়ার যে মিশ্র ভগ্নাংশে পূর্ণ সংখ্যা এবং প্রকৃত ভগ্নাংশের মাঝে অবশ্যই যোগ চিহ্ন ব্যবহৃত হয়, গুণ চিহ্ন নয়। অধিকাংশ ছাত্রের এই ধারণা আছে, ছাত্রছাত্রী, যে মাঝখানে যেহেতু কিছু নাই তাহলে মনে হয় গুণ চিহ্ন আছে। মোটেও না। তাহলে আজকে থেকে শিখে গেলা যে মিশ্র ভগ্নাংশে পূর্ণ সংখ্যা এবং প্রকৃত ভগ্নাংশের মাঝে যোগ চিহ্ন ব্যবহৃত হয়। ওকে, আচ্ছা, মিশ্র ভগ্নাংশ পরে আমরা এবার একটু দেখি। আচ্ছা, এরপরে আসবো আমরা দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ হচ্ছে কোন সরল ভগ্নাংশকে যখন আমরা দশমিকে প্রকাশ করব, সেটা কিভাবে? যেমন যদি আমরা লিখি, যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে 5/2, এইটা মানে কি? এটা মানে হচ্ছে 5-কে 2 দ্বারা ভাগ। এইটা এখন মূলত কি ভগ্নাংশ আছে? লব বড়, হর ছোট, অপ্রকৃত ভগ্নাংশ। তো এইটাকে যদি আমরা ভাগ করি, তাহলে কত আসবে? 5-কে 2 দিয়ে ভাগ করবো, তাহলে 2 দুগুণে 4, 5 থেকে 4 বাদ দিলে 1, এবার যায় না, তাহলে এখানে একটা দশমিক, তাহলে এখানে একটা শূন্য, তাহলে 5 দুগুণে 10, এই হচ্ছে 10। তার মানে আগে যে ভগ্নাংশটি ছিল, এই ভগ্নাংশটি ছিল সাধারণ ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশকে ভাগ করে যদি আমরা দশমিক ভগ্নাংশে কনভার্ট করি, তাহলে এই ভগ্নাংশটাকে আমরা দশমিক ভগ্নাংশ বলবো। এখানে লেখা আছে সাধারণ ভগ্নাংশকে দশমিকে প্রকাশ করা হলে তাকে দশমিক ভগ্নাংশ বলা হয়। আরো একটা এক্সাম্পল দেই, আমরা যদি 15-কে 2 দ্বারা ভাগ করি, এটাও একটা অপ্রকৃত ভগ্নাংশ। এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে কত হবে? যেমন 15, আমাদের 7 দুগুণে 14 হয়, তারপরে 1 অবশিষ্ট থাকে, যায় না, তখন আমরা এখানে একটা দশমিক দিব, এখানে একটা শূন্য দিব, তাহলে 5 দুগুণে 10, 5 দুগুণে 10। তাহলে আমরা বলবো এইটা মূলত কি ভগ্নাংশ? এইটা মূলত হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এইটাকে দশমিক ভগ্নাংশে কনভার্ট করলে 7.5 হবে। তার মানে কোনো একটি ভগ্নাংশকে
সেটা অপ্রকৃত হতে পারে, প্রকৃত হতে পারে, মানে সরল ভগ্নাংশ এক কথা, প্রকৃত অপ্রকৃত মিশ্র যাই হোক না কেন, সেইটাকে যখন আমরা দশমিকে রূপান্তর করব তখন সেটাকে আমরা দশমিক ভগ্নাংশ বলবো। আচ্ছা, এরপরে দেখি এই দশমিক ভগ্নাংশের মধ্যে আমরা আবার বললাম কি, একটা আছে সসীম দশমিক ভগ্নাংশ, একটি হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ। সসীম দশমিক কোনগুলা? যেমন যদি দশমিক বিন্দুর পরে, আমরা একটু খেয়াল করি, যদি দশমিক বিন্দুর পরের সংখ্যাগুলো যেমন 2.34, এই দশমিক বিন্দুর পরের সংখ্যাগুলো সসীম পর্যন্ত হয়, মানে গণনা করে শেষ করা যায়, দশমিক বিন্দুর পরের সংখ্যাগুলো সসীম পর্যন্ত হয় মানে গণনা করে শেষ করা যায়। দেখো দশমিক ভগ্নাংশের দশমিক বিন্দুর পরের অঙ্ক, দশমিক বিন্দুর পরের অঙ্কগুলো সসীম পর্যন্ত হলে তাকে সসীম দশমিক ভগ্নাংশ বলে। যেমন এখানে 0.45 তুমি গণনা করতে পারবা, 2.1578, তার মানে এই জাতীয় ভগ্নাংশগুলোকে আমরা কি ভগ্নাংশ বলবো? ভগ্নাংশগুলোকে আমরা সসীম দশমিক ভগ্নাংশ বলবো। আর এর পরবর্তীতে যেটি আছে সেটি হচ্ছে অসীম দশমিক। আমাদের শব্দের মধ্যেই বোঝা যাচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ। অসীম মানে কি? যার শেষ নেই, তুমি ভাগ করবা কিন্তু মিলবে না, দশমিক বিন্দুর পরে সংখ্যা চলতেই থাকবে, সেইগুলানকে আমরা সসীম দশমিক অসীম দশমিক ভগ্নাংশ বলবো। যেমন সংজ্ঞাটি দেখি আমরা, বলছে দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর পরে, এই যে দেখো দশমিক বিন্দুর পরে ডট ডট দেওয়া, অঙ্কগুলো অসীম পর্যন্ত হলে তাকে অসীম দশমিক ভগ্নাংশ বলে। তার মানে দশমিক বিন্দুর পরে যদি তুমি অসীম পর্যন্ত হয় তাহলে সেটাকে অসীম দশমিক ভগ্নাংশ বলবো। কিন্তু এই অসীম দশমিক ভগ্নাংশকে আবার দুই ভাবে আমরা রূপান্তর করতে পারি। সেটা কি? এবার আমরা সেটা নিয়ে আলোচনা করব। অসীম দশমিক ভগ্নাংশ আমরা বলেছি যে আবার দুই ধরনের, একটা হচ্ছে অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ আর আবৃত্ত দশমিক ভগ্নাংশ। এইটা কি এবার একটু খেয়াল করি। বলছে অসীম অনাবৃত্ত। অনাবৃত্ত শব্দের অর্থ হচ্ছে আবৃত্ত না, মানে আটকানো যাবে না। যেমন এইখানে একটা ভগ্নাংশ লেখা আছে 3.1416 ডট 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 চলছে। এই যে চলতেছে, চলমান, এইটাকে সারা জীবন যদি চলতে থাকে, বলছে যে দশমিক ভগ্নাংশের দশমিক চিহ্নের ডান দিকের অঙ্কগুলো বা অংশ বিশেষ যদি বারবার না থাকে, দেখো এখানে 1 4 1 6 3 7, মানে একই অঙ্ক রিপিট না হয়, মানে দশমিক পরের অঙ্কগুলো যদি কোনো অঙ্ক বা অঙ্ক বিশেষ, মানে একটা অঙ্ক হতে পারে, যেমন যদি এরকম হয়, আমরা যদি 10কে 3 দ্বারা ভাগ করি তাহলে 3 তিরিককে 9 হয়, 1.0, 3 তিরিককে 9 হয়, আবার 1 0, 3 তিরিককে 9 হয়। এইটা কিন্তু চলতেই থাকবে। কিন্তু এই ভগ্নাংশটা আর এই ভগ্নাংশটার মধ্যে তফাৎ কি? তফাৎ হচ্ছে দশমিক বিন্দুর পরের অঙ্কগুলা এখানে কিন্তু একটা নির্দিষ্ট নিয়মে আসছে, মানে পুনরাবৃত্তি হয়েছে একই জিনিসের, 3 3 এরপরে 3 3 3 3 3 3 আকারে চলবে। এই কারণে বলছে যে দশমিক বিন্দুর পরের অঙ্ক বা অঙ্ক বিশেষ, সেটা একটাও হতে পারে, একের অধিক হতে পারে, অঙ্ক বিশেষ যদি পুনরাবৃত্তি না হয়, এখানে লেখা আছে অঙ্ক ডান দিকের অঙ্কগুলো বা অংশ বিশেষ বারবার না থাকে, তবে তাকে অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ বলে। এই অনাবৃত্ত দশমিক ভগ্নাংশটাই মূলত অমূলদ সংখ্যা। আমরা অমূলদ সংখ্যা যখন আলোচনা করব তখন তুমি বুঝতে পারবা, মানে দশমিকের পরে সংখ্যাগুলো কোনো নিয়ম নীতি মেনে চলবে না, মানে ওর ইচ্ছা মতো 1 2 5 7 8 এইভাবে চলতে থাকবে, তাহলে এটা হলো দশমিক অনাবৃত্ত। এখন এইটাকে যদি আবৃত্ত করা যায়, যেমন এটাও কিন্তু 3 3 3 3 চলবে, কিন্তু এইটাকে একটা নির্দিষ্ট নিয়মে আবৃত্ত করা যায়, আটকায় ফেলা যায়। সে আটকাবো আমরা কিভাবে এবার সেটা দেখি। যেমন অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ, এইটার আবার নাম আছে আরেকটি, সেটা হচ্ছে পৌনঃপুনিক ভগ্নাংশ। পৌনঃপুনিক দিয়ে একটা ভগ্নাংশকে আটকিয়ে ফেলা যায়। যেমন কিছুক্ষণ আমি যে ভাগটা করলাম, 10কে 3 দ্বারা যখন আমরা ভাগ করলাম তখন কত হলো? 3 তিরিককে 9, 1.0, আবার 3 তিরিককে 9, আবার নিচে আসবে 10, 3 তিরিককে 9, আবার এইরকম করে এটা চলতে থাকবে। এই যে একই অঙ্ক বারবার আসছে,
এই জিনিসটাকে এইভাবে লেখা যায় 3 দশমিক, যেই সংখ্যাটা বারবার আসছে তার উপরে এরকম একটা চিহ্ন দেওয়া যায়, সংখ্যার উপরে পৌনঃপুনিক। যখন এরকম পৌনঃপুনিক দেওয়া হবে, এই কারণে এটার নাম পৌনঃপুনিক ভগ্নাংশ। যখনই পৌনঃপুনিক দেওয়া হবে তখন বুঝে নিব আমরা যে এই অঙ্কটা দশমিকের পরে অসংখ্যবার আছে, কিন্তু একই অঙ্ক বারবার রিপিট এসেছে, এই কারণে এটাকে আমরা পৌনঃপুনিক দিয়ে আটকাই দিব। এই কারণে এর নাম হচ্ছে আবৃত্ত। আবৃত্ত মানে আটকাই দেওয়া যাবে। যেমন আগেকার অঙ্কটায় আটকানো যাচ্ছিল না, দশমিকের পরে ভিন্ন 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 অঙ্ক অসংখ্যবার এসেছে, কিন্তু এইখানে একই অঙ্ক বারবার আসছে, এই কারণে এটাকে আমরা পৌনঃপুনিক দিয়ে আটকিয়ে দিতে পারবো। তার মানে এইখানে দেখো, এই যে 3.3333, এই যে 3 পৌনঃপুনিক দিয়ে আটকিয়ে দিয়েছে। এইখানে এবার দেখি, এইখানে এবার অন্যভাবে সংখ্যাগুলো এসেছে। কিভাবে? দশমিকের পরে 1 2 5 1 2 5, তার মানে 1 2 5 বারবার আসছে। সেই ক্ষেত্রে আমাদের এই প্রথম সংখ্যাটার উপরে পৌনঃপুনিক দিতে হবে, আর এই শেষের সংখ্যাটার উপরে পৌনঃপুনিক দিয়ে আটকাই দিতে হবে। যখন এরকম আটকানো হবে তখন আমরা বুঝে যাব যে এইটা 1 2 5 1 2 5 বারবার আসছে। যেমন আমরা যদি বলি 5.25 25 25, এরকম যদি কোনো ভাগফল আসে, তাহলে এটাকে যদি আমরা এরকম লিখি 5.25, এটার উপরে পৌনঃপুনিক, এটার উপরে পৌনঃপুনিক, এইটার অর্থ হচ্ছে যে 2 5 বারবার 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 রিপিট আসছে। এই কারণে এইটা অসীম দশমিক ভগ্নাংশ, বাট অসীম দশমিক ভগ্নাংশকে আটকিয়ে ফেলা যায়, আটকানো যায়, এর জন্য এর নাম হচ্ছে আমাদের আবৃত দশমিক ভগ্নাংশ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমাদের ভগ্নাংশের প্রকারভেদ মোটামুটি যেগুলো ছিল সেগুলো হলো, এই ভগ্নাংশগুলো ছাড়াও আরো কিছু গুরুত্বপূর্ণ ভগ্নাংশ আছে, আমরা সেই ভগ্নাংশগুলো একটু দেখে আসি। যেমন বিপরীত ভগ্নাংশ, খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ বিপরীত ভগ্নাংশ। বিপরীত ভগ্নাংশ আসলে কাকে বলে? বিপরীত ভগ্নাংশ হচ্ছে, আমরা জানি প্রত্যেকটা ভগ্নাংশের লব থাকে, হর থাকে। তাহলে কোন ভগ্নাংশের যদি লবটাকে আমরা হরে নিয়ে যাই এবং হরটাকে লবে নিয়ে আসি, তাহলে যে ভগ্নাংশটি হবে সেই ভগ্নাংশটিকে প্রদত্ত ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ বলা হয়। সংজ্ঞাটা দেখি, কোন ভগ্নাংশের হরকে লব এবং লবকে হর করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তাকে প্রথমোক্ত ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ বলা হয়। প্রথমোক্ত ভগ্নাংশ মানে যে ভগ্নাংশটি দেওয়া থাকবে। যেমন এখানে আমরা একটু খেয়াল করে দেখি, এখানে 3/5, এইটার বিপরীত ভগ্নাংশ হয়েছে 5/3। তার মানে লব ছিল, লবটা এসেছে হরে, আর হর যেটা ছিল সেটা যাবে লবে। তার মানে আমরা এবার দুই একটা ভগ্নাংশ প্র্যাকটিস করি। যেমন 3/4, এটার বিপরীত ভগ্নাংশ কত হবে? তাহলে আমরা লবকে হরে দিয়ে দিব এবং হরকে লবে দিয়ে দিব। তাহলে এইটার বিপরীত ভগ্নাংশ হবে এত, এর বিপরীত ভগ্নাংশ। আচ্ছা, এত এর বিপরীত ভগ্নাংশ, তার মানে জাস্ট উল্টিয়ে দিতে হবে, 4 যাবে উপরে, 3 যাবে নিচে। আচ্ছা, এখন আমরা যদি আরেকটা ভগ্নাংশ বলি, মিশ্র ভগ্নাংশ মনে করো, 2 সমস্ত 4-এর 1, এইটা মানে কি? এইটার বিপরীত ভগ্নাংশ যখন তোমাকে বলবে এইরকম ভগ্নাংশের বিপরীত, তখন তোমাকে এই মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশ আগে কনভার্ট করে নিতে হবে। তাহলে এটা করার নিয়ম কি? এটার সাথে এটা গুণ করতে হয়, 4 2 8 আর 1 9, তার মানে এটা হবে 9/4। এই 9/4 এর এখন তোমাকে বিপরীত ভগ্নাংশ বের করতে হবে, 9/4 এর। তাহলে 9/4 এর বিপরীত ভগ্নাংশ কত হবে? এইটার তুমি চেঞ্জ করে দাও, লবকে হর করে দিবা, হরকে লব করে দিবা, তাহলে উপরে হবে 4 আর নিচে হবে 9। তার মানে এইটার বিপরীত ভগ্নাংশ মূলত এইটা। তার মানে তোমাকে যদি অপ্রকৃত আকারে দেওয়া, মিশ্র আকারে দেওয়া থাকে, তাহলে ওইটাকে আমরা আগে অপ্রকৃত করে নিব। অপ্রকৃত করে নিয়ে ওই অপ্রকৃত ভগ্নাংশটাকে আমরা উল্টিয়ে দিব, মানে লব হরে দিব এবং হর লবে দিব, তাহলেই সেটা বিপরীত ভগ্নাংশ হয়ে যাবে। এখন আমরা একটা জিনিস একটু খেয়াল করে দেখি, সেটা হচ্ছে বিপরীত ভগ্নাংশ আসলে, যেমন 2/5 আমরা লিখলাম, এইটার বিপরীত ভগ্নাংশ কত হবে? তাহলে অবশ্যই উপরে 2 5 হবে আর নিচে 2 হবে। তার মানে কি? লবটা এসেছে হরে, হরটা এসেছে লবে। এখন এই যে আমরা দুইটা ভগ্নাংশ পেলাম, এই ভগ্নাংশ দুইটাকে যদি গুণ করা যায়, তার মানে আমরা একটা ভগ্নাংশ এবং ওই ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ গুণ করছি। গুণ করলে আসলে কত হচ্ছে আমরা একটু খেয়াল করে দেখব। এই 2 কাটা যাবে, এই 5 কাটা যাবে, তার মানে এইটার উত্তর হবে 1। তার মানে এইখান থেকে একটা কথা একদম স্পষ্ট যে
একটি ভগ্নাংশ ও তার বিপরীত ভগ্নাংশের গুণফল সর্বদা এক হবে। অনেক গুরুত্বপূর্ণ একটি তথ্য। কি বললাম? একটি ভগ্নাংশ ও তার বিপরীত ভগ্নাংশের গুণফল এক হবে। গুণফল মানে একটি ভগ্নাংশ ও তার বিপরীত ভগ্নাংশের গুণফল এক হবে। আচ্ছা, তাহলে গুণফল যেহেতু আমরা এক পেলাম, এবার ভাগফলটা একটু দেখতে চাই যে ভাগফল আসলে কত হবে। আমরা যে কোনো দুইটা ভগ্নাংশ যদি নেই, যেমন 3/4 আমরা একটা ভগ্নাংশ নিলাম, এই ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ কত হবে? তাহলে অবশ্যই 4 উপরে হবে আর 3 নিচে হবে। এখন এইটার ভাগফল কত হবে? আমরা ভগ্নাংশটা নিয়েছি কিন্তু 3/4, এই ভগ্নাংশটা এবং এর বিপরীত ভগ্নাংশের ভাগফলটা বের করব। তাহলে আমরা জানি কি, মাঝখানে যদি ভাগ চিহ্ন থাকে তাহলে গুণ চিহ্ন দিয়ে ভাগের পরের ভগ্নাংশটাকে উল্টিয়ে দিতে হয়। তার মানে এটার উত্তর কত আসবে? 3/4। আমাদের গুণ চিহ্ন দিলে এই 3 উপরে হবে আর এই 4 নিচে হবে। তাহলে এইটার উত্তর আসছে কত? আমাদের কাটাকাটি করা যায় না, তাহলে উপরে হবে 9 আর নিচে হবে 4×4 16। তাহলে এইটা আসলে কি হলো? এইটা আবার একটু বোঝার বিষয়, সেটা হচ্ছে আমরা একটু খেয়াল করে দেখি কি হয়েছে। আমরা প্রথমে ভগ্নাংশ নিয়েছিলাম 3/4, আমরা একটু খেয়াল করে দেখি তো, এই 3-এর বর্গ না 9, কারণ 3 তিরিককে 9। আবার দেখি এই 4-এর বর্গ কিন্তু 16, কারণ 4×4 16। তার মানে একটা ভগ্নাংশ ও তার বিপরীত ভগ্নাংশের ভাগফল হবে এই ভগ্নাংশটার বর্গের সমান। কিসের সমান? বর্গের সমান। বর্গের সমান। বর্গের সমান। তার মানে একটা ভগ্নাংশ ও তার বিপরীত ভগ্নাংশের ভাগফল হবে ওই ভগ্নাংশের বর্গের সমান। কেন বর্গ? কারণ এই যে 3-এর বর্গ, 3-কে 3 দ্বারা গুণ করলে 9 হয়, তাহলে 3-এর বর্গ হচ্ছে 9, 4-এর বর্গ 4×4 16। তার মানে এখানে আমরা দুইটা তথ্য পেলাম বিপরীত ভগ্নাংশ থেকে। সেটা কি? যে একটা ভগ্নাংশ ও তার বিপরীত ভগ্নাংশের গুণফল হবে 1, আর একটি ভগ্নাংশ ও তার বিপরীত ভগ্নাংশের ভাগফল হবে ওই ভগ্নাংশের বর্গের সমান। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে দেখি আমরা বিপরীত ভগ্নাংশের পরে আমাদের সমতুল ভগ্নাংশ। সমতুল ভগ্নাংশ নিয়ে এবার আমরা একটু আলোচনা করব। আচ্ছা, সমতুল ভগ্নাংশটা কি? সমতুল ভগ্নাংশ হচ্ছে কোন ভগ্নাংশের লব ও হরকে শূন্য বাদে একই সংখ্যা দ্বারা যদি গুণ বা ভাগ করা যায়, ভাগ করলে আমরা যে ভগ্নাংশ পাবো তাকে প্রদত্ত ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ বলে। সংজ্ঞাটা একটু দেখে নি। সমতুল ভগ্নাংশ বলছে কোন ভগ্নাংশের লব ও হরকে, খুবই ইম্পর্টেন্ট, শূন্য দিয়ে করা যাবে না, শূন্য বাদে একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তাকে প্রদত্ত ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ বলা হয়। আচ্ছা, এখানে এক্সাম্পল দেওয়া নাই, আমরা একটু এক্সাম্পল দিয়ে দিই। যেমন আমরা যদি বলি 3/4, এটা একটা ভগ্নাংশ। এই ভগ্নাংশের লব এবং হরকে আমরা শূন্য বাদে একই সংখ্যা দ্বারা আগে গুণ করি। আচ্ছা, গুণ করি আমরা যদি 3-কে 5 দ্বারা গুণ করি, তাহলে 3 × 5, তাহলে হরকেও আমরা 5 দ্বারা গুণ করব, তাহলে 4 × 5। আচ্ছা, গুণ করার পরে আমরা পেলাম কত? এখানে 3×5 15, এখানে পেলাম 15, আর নিচে কত পেলাম? 4×5 20, 4×5 20। এই যে গুণ করার পরে কিন্তু শর্ত কিন্তু একটা, দুইটা। 1 নাম্বার শর্ত, শূন্য দিয়ে গুণ ভাগ করা যাবে না। আর দ্বিতীয় শর্ত হচ্ছে এই গুণ করার পরে আমরা যেই গুণফলটা পাবো সেই গুণফলটা হবে এই প্রদত্ত ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ, এবং একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। শূন্য বাদে এবং লব এবং হরকে একই সংখ্যা, এমন যেন না হয় উপরেরটাকে আমি 4 দিয়ে গুণ করেছি, নিচেরটাকে 5 দিয়ে, তাহলে আর হবে না। এখন তাহলে এইটার সমতুল ভগ্নাংশ হচ্ছে এইটা, এই যে 3/4-এর একটি সমতুল ভগ্নাংশ। এখন প্রশ্ন হচ্ছে যে সমতুল ভগ্নাংশ কি তাহলে একটা ভগ্নাংশের সমতুল ভগ্নাংশে একটা হবে? না, আনলিমিটেড, অসংখ্য হবে। আমরা যদি এখন মনে করি যে না, আমরা এই ভগ্নাংশটাকে এখন 3/4, এই ভগ্নাংশটাকে আমরা এখন 2 দ্বারা গুণ করব, তাহলে 3 × 2, নিচে 4 × 2, তাহলে কত হবে? 3 × 2 = 6 আর নিচে হবে 4 × 2 = 8।
তাহলে এইটার একটা সমতুল ভগ্নাংশ এইটা। এখন এভাবে তুমি অসংখ্য সংখ্যা দিয়ে যতই গুণ করো, গুণ করলে তুমি সমতুল ভগ্নাংশ পেয়ে যাবা। এখন এইখান থেকে আমরা একটা জিনিস শিখে নিই অবজেক্টিভের ক্ষেত্রে। তোমাকে যদি বলে চারটা ভগ্নাংশ দেওয়া আছে, যেমন 3/4, 1/2, তারপরে 3/5, তারপরে 6/10, তারপরে 1/4, 3/2, এরকম করে দেওয়া আছে, দিয়ে বললো এটা ক নাম্বার, এটা খ, এটা গ, বললো এটার মধ্যে কোনটা সমতুল। এখন তোমাকে এইটা পরীক্ষা করার জন্য আমি শর্টকাট একটা পদ্ধতি বলে দিই, সেটা হচ্ছে দেখো এইটার সমতুল এটা, তুমি যদি কোনাকুনি গুণ করো তো এই 3 এর সাথে এর হর কত, 3×20 = 60, 4×15 = 60, মানে কোনাকুনি আর গুণন করলে গুণফলটা সমান হবে। এখানে দেখো 4 এর সাথে 6 গুণ করলে 4×6 = 24, 3×8 = 24। এইখানে এখন তুমি গুণ করে দেখো যে কোন গুণফলটা সমান হচ্ছে। যেমন 3 আর 2 গুণ করলে 6, 4 আর 8 গুণ করলে 4, তার মানে এটা হবে না, দুইটা আলাদা আলাদা। 3×10 = 30, 5×6 = 30, ওকে, এটা সমতুল। যেমন 3×10 = 30 আর 5×6 = 30, দুটো সেম। এখানে 2×1 = 2, 3×4 = 12, দুইটা সমান না। তার মানে সমতুল ভগ্নাংশ, দুইটা সমতুল ভগ্নাংশ বের করার শর্টকাট পদ্ধতি আমরা ক্রস গুণন করব। মানে প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হর এবং প্রথম ভগ্নাংশের হরের সাথে দ্বিতীয় ভগ্নাংশের লব, এই দুটা গুণ করার পরে যদি গুণফল সমান হয় তাহলে আমরা বলে দিব ভগ্নাংশ দুটি সমতুল। আচ্ছা, এইখানে একটা কথা লেখা আছে, গুণ বা ভাগ করলে। আমরা তো এতক্ষণ গুণ করলাম, তাহলে আমরা ভাগ করেও দেখি যে আসলে সমতুল হয় কিনা। আমরা একটু দেখি ভাগ করলে হয় কিনা। ধরো আমরা একটা ভগ্নাংশ নিলাম 12/8, একটা সহজ ভগ্নাংশ নিই, তাহলে ভাগ করার জন্য তোমার সুবিধা হয়। যেমন আমরা এটাকে 2টাকে 2 দ্বারা ভাগ করবো, 12/2, আবার 8কেও ভাগ করব 12/8/2, তাহলে আমাদের উত্তর কত আসতেছে? 12কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 6 দুগুণে 12, উত্তর হবে 6। আর যদি 8কে 2 দিয়ে ভাগ করি তাহলে 4 দুগুণে 8। এখন আমরা দেখি তো যে আসলে এটা সমতুল কিনা। ওই যে আমি কিছুক্ষণ আগে বললো আমরা কোনাকুনি গুণ করব, তাহলে কোনাকুনি গুণ করলে আমাদের কোনটার কোনটা গুণ করব? এই 12-র সাথে এই লবের সাথে এর হর গুণ করব। তাহলে 12-র সাথে 4 গুণ করলে 4×12 = 48, আর এইটার সাথে আমরা গুণ করব কোনটা? এবার আমরা এই হরের সাথে গুণ করব এইটা লব, তাহলে লব 6 আর 8 গুণ করলে 6×8 = 48। এই যে দেখো 48 আর 48 সমান। তার মানে আমরা আড়াআড়ি গুণ করার পরে যদি গুণফলটা সমান হয় তাহলে আমরা বলে দিব সেইটা সমতুল ভগ্নাংশ, মানে এরকম এই কোনাকুনি গুণ। আশা করি তোমরা সমতুল ভগ্নাংশ বুঝতে পেরেছো। এখন আমরা আরেকটা জিনিস দেখি যে সমতুল ভগ্নাংশের ক্ষেত্রে কি হয়। যেমন আমরা যদি একটা ভগ্নাংশ নেই, মনে করো 3/4, সহজ একটা ছোট একটা ভগ্নাংশ নিয়ে নিই তাহলে সুবিধা হবে। যেমন 3/4, এইটার একটা সমতুল আমরা যদি 2টাকে 2 দ্বারা গুণ করি তাহলে একটা হবে 3 দুগুণে 6, এটাকেও যদি 2 দ্বারা গুণ করি তাহলে হবে কত? 4 দুগুণে 8। এইটার একটা সমতুল ভগ্নাংশ। এইটা কেন সমতুল আমরা দেখি, 3×8 = 24, 4×6 = 24। তার মানে একটা ভগ্নাংশ ও তার সমতুল ভগ্নাংশের গুণফল কত হয় এবার আমরা দেখব। আমরা বিপরীত ভগ্নাংশের ক্ষেত্রে গুণফল এবং ভাগফল দুটাই দেখেছি, আমরা সমতুল ভগ্নাংশের ক্ষেত্রে গুণফল এবং ভাগফল দুটাই দেখব। এখন দেখি এইটা কি কাটাকাটি করা যায়? আমরা যদি গুণ করি তাহলে গুণ করলে কি হবে? এই 2-এর সাথে এই 4-এর সাথে 6 যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হবে? 2 দুগুণে 4 আর 3 দুগুণে 6, আর কাটাকাটি যায় না। তার মানে কত হচ্ছে? এইটা সমান, উপরে হবে 3×3 = 9 আর নিচে হবে 8 দুগুণে 16। খুবই খেয়াল। এখন দেখি আমরা কি হচ্ছে, খেয়াল করে দেখি তো। আমরা ভগ্নাংশ নিয়েছিলাম কত? 3/4, 3/4। খেয়াল করে দেখো তো, এই যে 3-এর বর্গ 9, এই যে দেখো 4-এর বর্গ 16। তার মানে সমতুল ভগ্নাংশের ক্ষেত্রে একটি ভগ্নাংশ ও তার সমতুল ভগ্নাংশের গুণফল ওই ভগ্নাংশের বর্গের সমান হয়। মানে একটা ভগ্নাংশ ও তার সমতুল ভগ্নাংশের গুণফল ওই ভগ্নাংশের বর্গের সমান হয়। আর বিপরীত ভগ্নাংশের ক্ষেত্রে গুণফল হয়েছিল 1। এবার দেখি এইটার ভাগফল কত হবে। যেমন এই দুইটা ভগ্নাংশ আমরা নিই,
যেমন ধরো 3/4, এইটাকে আমরা ভাগ করব কত দিয়ে? 6/8। 6/8, তাহলে আমরা কি জানি, ভাগফল থাকলে কি করতে হয়? গুণ চিহ্ন দিয়ে উল্টিয়ে দিতে হয়। তাহলে এখানে হবে 3/4 গুণ, এখানে উপর হবে 8, নিচে হবে 6। এখন এইটা আমরা একটু কাটাকাটি করে দেখি। এই যে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, আবার এই 2 আর এই 2 কাটাকাটি যায়, তাহলে উত্তর হচ্ছে 1। তার মানে কি বুঝলাম আমরা? একটা ভগ্নাংশ ও তার সমতুল ভগ্নাংশের গুণফল বর্গের সমান আর ভাগফল 1। আর বিপরীত ভগ্নাংশের ক্ষেত্রে গুণফল হয়েছিল 1, ভাগফল বর্গের সমান। আমি আবারও বলছি, বিপরীত ভগ্নাংশের ক্ষেত্রে একটা ভগ্নাংশ ও তার বিপরীত ভগ্নাংশের গুণফল 1 হবে, আমরা প্রমাণ করে দেখেছি। আর ভাগফল বর্গের সমান হবে। সমতুল ভগ্নাংশের ঠিক তার উল্টাটা, গুণফল হবে বর্গের সমান আর ভাগফল হবে 1। আশা করি তোমরা যতগুলা ভগ্নাংশ আমরা শিখালাম, এই ভগ্নাংশগুলো সম্পর্কে তোমাদের ধারণা হয়েছে এবং আশা করি ক্লাসটা তোমাদের ভালো লাগবে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।